মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স 12 বছর 6 মাস নির্ধারণ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। 1971 সালের 30 নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম 12 বছর 6 মাস নির্ধারণ করে গত 17 জানুয়ারি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাপরিচালক ও বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ করে সরকারের জারি করা পরিপত্র অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে আরো জানতে চলে যাচ্ছি সহকর্মী জাহিদ হাসানের কাছে। জাহিদ, রায়ের বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানান। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন, যারা এই দেশকে স্বাধীন করেছেন, তাদের বয়স নির্ধারণ নিয়ে 2018 সালে হাইকোর্ট একটি পরিপত্র জারি করেছিল যে 12 বছর 6 মাস যাদের বয়স ছিল ৭১-এ 30 নভেম্বর পর্যন্ত তারাই হবেন মুক্তিযোদ্ধা। এই সংক্রান্ত একটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে পরিপত্র ছিল সেই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে দায়ের করেছিলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। এর মধ্যে একজন সাবেক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন, যারা 5 ভাই মুক্তিযোদ্ধা এবং তার বাবা মুক্তিযোদ্ধা। কুষ্টিয়ার 8 নং সেক্টরে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। তার সাথে আরো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন। সেই রিটের প্রেক্ষিতে এ বিষয়ে হাইকোর্ট রুল দিয়েছিল। সেই রুলের জবাব দিয়েছেন সংশ্লিষ্ট যাদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। সেই রুলের উপরে দীর্ঘদিন শুনানি হয়েছে। সেই শুনানি শেষে আজকে হাইকোর্ট রায় দিয়েছে। রায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 18 সালে যেই পরিপত্রটি জারি করেছিল মুক্তিযোদ্ধাদের বয়স 12 বছর 6 মাস হবে, সেই বয়সটি তারা বাতিল করে দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের মন্তব্য হচ্ছে, হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এই বিষয়ে যে মুক্তিযোদ্ধাদের কোনো বয়স থাকতে পারে না, কারণ তারা 7ই মার্চের যেই বক্তব্যটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই 7ই মার্চের ভাষণটির উপরে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন বিচারক রায়ের সময়, তিনি বলেছেন যে বঙ্গবন্ধু যে আহ্বান করেছিলেন তার আহ্বানে সাড়া দিয়ে মূলত মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদারের বিপক্ষে। সেই ভাষণের মূল তাৎপর্য ছিল যে সব বয়স, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এইটি মনের একটি আবেগ ছিল বাংলাদেশের স্বাধীন করার। যারা ওই সময় বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন, যারা স্বাধীনতার পক্ষে ছিলেন, তারা সব ধরনের বয়স, ধর্ম, বর্ণ এগুলো ভেদাভেদ না করে তারা মুক্তিযুদ্ধের দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। এই বিষয়টিকেই মূলত বিবেচনা করে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে পরিপত্রটি সেটি বাতিল করে হাইকোর্ট আজকে রায় দিলেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নির্ধারণের কোনো বয়স থাকলো না। এজি জাহিদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি পরের খবরে। এবার মানহীন 52টি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কার্যালয়ে দুপুরে এক বৈঠকে একথা জানানো হয়েছে। এতে পিএসটিআই ছাড়াও নিরাপদ খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 52টি প্রতিষ্ঠানের মধ্যে 47টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এই সময় উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়েছে বাজার থেকে মানহীন 52টি পণ্য তুলে নেওয়া হয়েছে এবং বাজার তদারকি করা হচ্ছে। এরপরেও মানহীন এসব পণ্য বাজারে পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিএসটিআইয়ের প্রতিনিধি বলেছেন, তাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব পণ্যের কোনোটি বাজারজাতকরণ করা যাবে না। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তর এই বিষয়ে যৌথভাবে 23 মের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি বিএসটিআইয়ের পরীক্ষায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রাণ, রূপচাঁদা, তীর, পুষ্টি সহ বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের 52টি খাদ্যপণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। প্রস্তুতি ভালো থাকায় এবার ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা নেই। 2.5 মাস পর সকালে সচিবালয়ে নিজ দফতরে ফিরে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরাকে নতুন জীবন বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2 মাস 16 দিন পর রবিবার নিজ দপ্তরে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তাকে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সহকর্মীরা। দাপ্তরিক কাজ শেষে তিনি জানান, সুস্থ হয়ে ফিরলেও পুরো উদ্যমে কাজে নামতে কিছু সময় লাগবে। প্রথম ইনিংস শেষ করেছি, ইনশাআল্লাহ এবার দ্বিতীয় ইনিংস
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4টি আন্ডারপাসের কাজ শেষ হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও সংকট নিরসন হবে। পাসপোর্ট ব্রিজের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। মেঘনা গোমতী সেতুর উদ্বোধন হবে। গাজীপুর থেকে টাঙ্গাইল অংশে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হবে। ঈদ যাত্রায় যুক্ত করা হবে বিআরটিসি বাস। ফলে অন্য বছরের তুলনায় স্বস্তিতেই ঘরে ফিরবেন মহাসড়কের যাত্রীরা। টাঙ্গাইল, উত্তরাঞ্চল, ঢাকা চট্টগ্রামের যাত্রাপথ স্বস্তিদায়ক হবে। অতীতের যে কোনো সময়ের চাইতে এবারকার যাত্রায় মানুষ অন্তত ভোগান্তি আর দুর্ভোগের কবলে পড়বে না। সড়কে শৃঙ্খলা ফেরানোই তার বড় চ্যালেঞ্জ বলে জানান ওবায়দুল কাদের। ছুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। আবার হামলার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নতুন কমিটি থেকে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ারা। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গতরাত 1:45টার দিকে পদবঞ্চিতদের সঙ্গে টিএসসিতে আলোচনায় বসেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ অন্যান্যরা। নতুন কমিটিতে বিতর্কিতদের বাদ দেয়া এবং মধুর ক্যান্টিনে হামলার ঘটনা নিয়ে আলোচনার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে গোলাম রাব্বানীর কর্মীরা পদবঞ্চিতদের কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ করেন তারা। তবে তা অস্বীকার করে গোলাম রাব্বানী জানিয়েছেন, এই বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। আমাদের একটা প্রতিনিধি দল পাঠায় 12 থেকে 13 জনের, এটা প্রতিনিধি দল। আমরা বাদ বাকি যাইনি, যারা যে কথা বলুক। তো ওরা কথা বলার এক পর্যায়ে বাকবিতণ্ডা হওয়ার পর রাব্বানী ভাই নিজে তেরে আসে লিপির দিকে। তারপরে ওইখানে পোলাপান আমাদের বোনদের উপর অতর্কিত হামলা চালায়, ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কর্মসূচি জননেত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র রাস্তার ঠিকানা। জননেত্রী শেখ হাসিনা যখন শেষ করতে বলবেন তখনই আমি শেষ করবো, তার দিকে তাকিয়ে আছি আমরা। পদপ্রাপ্ত এবং পদ প্রত্যাশী যারা ছিল তাদের মধ্যে একটা হটটক হয়েছিল। আমিও সবাই মাঝখানে ছিলাম, হামলা ঘটনা ঘটে আমরা ঠেকে দিয়েছি। তারা এটাকে এটা ইস্যু তৈরি করছে। শেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে বারবার একই ঘটনা করতেছিল। রাতে আবারও হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন করছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। জুয়েল, অনশন কতক্ষণ চলবে? নতুন কোনো কর্মসূচির খবর আছে কিনা? আর কেন্দ্রীয় নেতা ও পদবঞ্চিতরা কি বলছেন? মাহমুদ, আসলে আপনি বলছিলেন যে রাত 3টা থেকে এই অবস্থান কর্মসূচি চলছে। তো এখন পর্যন্ত পেছনের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি চলছে এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আপনি এর আগে ঘটনার বৃত্তান্ত বর্ণনা করেছেন, সেখানে বলেছেন যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই ব্যাপারে কথা বলার জন্য এই ঘটনার সত্যতা নিয়ে তিনি অস্বীকার করেছেন এবং একই সাথে তিনি যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের কাছেও তিনি যে জিনিসটা বলেছেন যে তিনি 12 ঘন্টার সময় পেয়েছেন। 12 ঘন্টার সময়ের মধ্যে এই ঘটনায় যারা হামলাকারী যারা আছে তাদের শাস্তির ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাসিত করেছিলেন। কিন্তু অবস্থানকারী যারা আছেন তারা বলছেন যে তারা 12 ঘন্টায় অবস্থান করবেন, যতক্ষণ পর্যন্ত না হামলাকারীদের বিচার নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। সেক্ষেত্রে যদি 5 মিনিটের মধ্যে হামলাকারীদের শাস্তির ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে 5 মিনিটের মধ্যেই তারা অবস্থান কর্মসূচি পালন করে এখান থেকে উঠে যাবেন। তবে আপনাকে আরেকটি নতুন তথ্য জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে শ্রাবণী ইসলাম দিশা, রোকেয়া হলের সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে গতকাল রাত 12টার পরবর্তী সময়ে তাকে পরিবারের একটি বাসা থেকে অপহরণ করার চেষ্টা করা হয়। তিনি রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী ইয়াসমিন হাসির বাসায় ছিলেন এবং সেখানে তাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওফেল অর্থাৎ শিক্ষা উপমন্ত্রী নওফেলের নাম করে তাকে সেখান থেকে বের হতে বলা হয় এবং তাকে বলা হয় যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু সে পরক্ষণে যখন বুঝতে পারে যে এই বিষয়টি পুরোপুরিভাবে ফেক, তখন তিনি সেই নেত্রীর অর্থাৎ যিনি ফোন করেছিলেন তার
জুয়েল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। সব সংরক্ষিত নারী আসনে বিএনপির কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে অন্ধকারে দলটির অনেক নেতা। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও দলে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তবে বেশিরভাগের পছন্দ দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুবিন ফারহানা। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার, কিন্তু বিএনপির পাওনা একমাত্র আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় রয়েছেন নেতাদের পছন্দের তালিকায়। বাংলাদেশের সংসদ পরিক্রমা সম্পর্কে তার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে। আমি তো মনে করি আইনজীবীদের মধ্যে থেকে একজন দিলে ভালো হয়। আমি তো মনে করি আমাকে চয়েস দেওয়া হলে আই উড গো ফর রুমিন। তার বউ কে সুন্দর বোরকা পরে, হিজাব পরে, ওইটা দেখে দেওয়াটা ভুল কাজ হবে। রুবিন ফারহানা ইজ এ ব্যারিস্টার, আর্টিকুলেট, প্রত্যেকটা বিভিন্ন আলোচনার সবাই যুক্তি দিয়ে কথা বলতে পারেন। তাদের নিয়ে আলোচনা হলেও দলীয় কোনো নির্দেশনা কেউই পাননি, কেউ সংগ্রহ করেননি দলীয় মনোনয়ন ফর্ম। দেশনেত্রীর মুক্তির কথা বলার জন্য এবং গণতন্ত্র এবং ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি কোনো ভূমিকা রাখার আমার সুযোগ হয়, সেটা আমি অবশ্যই রাখবো। প্রত্যেকটা নেতা নেত্রী তাদের যার যার অবস্থান থেকে তাদের অবদান আছে দলের প্রতি, তাদের ত্যাগ আছে দলের প্রতি, এবং এই ত্যাগ, এই অবদানকে নিশ্চয়ই দল মূল্যায়ন করবে। এবং দলের সমস্ত সিদ্ধান্তের সঙ্গেই আমি সবসময় দলকে ডিফেন্ড করে গেছি। আমি মনে করি দল সঠিক সিদ্ধান্তই নেবে। আমার নেত্রী এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি আমাকে যোগ্য মনে করেন, সেখানে আমি সংসদে যে বাংলাদেশের জনগণের কথা বলবো। বিএনপি বলছে নির্ধারিত সময়ের আগেই সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। নিবেদিত প্রাণ অনেক নেতাকর্মী আছে, যোগ্যতা সম্পন্ন অনেকেই আছে, সুতরাং কাকে দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। খুব সহসাই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত দেবে এটা। একাদশ জাতীয় সংসদে বিএনপির আসন 5টি, সে অনুপাতে 50টি সংরক্ষিত নারী আসনের একটি পাবে দলটি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর 1 ও গোরানে ভেজাল বিরোধী অভিযান চলছে। শুরুতেই চলে যাচ্ছি মিরপুর 1-এ, আমাদের সহকর্মী মনিরুল সোহাগ রয়েছেন সেখানে। মনিরুল সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেজাল বিরোধী অভিযানের বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিন। এই যে আপনি জানেন যে রোজাকে কেন্দ্র করে খাদ্যে ভেজালের বিরুদ্ধে আসলে এই অভিযান চলছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু এই অভিযানটি শুরু থেকে চালিয়ে আসছে। বিশেষত রেস্তোরাঁগুলোতে যারা খেতে যান সেই গ্রাহকদেরকে আসলে কী ধরনের খাবার দেওয়া হয় এবং সেই খাবার কতটুকু মানসম্পন্ন এবং সেখানে কী কী অনিয়ম রয়েছে বা কী ধরনের ভেজাল রয়েছে, এই বিষয়গুলো মূলত এই ভ্রাম্যমাণ আদালত সেটি দেখে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ থাকে। আমরা সকাল থেকে এ পর্যন্ত 4টি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমরা তাদের সাথেই ছিলাম। এ পর্যন্ত কিন্তু 3,65,000 টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আমরা এখন একটি রেস্তোরাঁর যেখানে মালামাল রাখে সেখানে রয়েছি এবং আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ডিএমপির আব্দুল্লাহ মামুন, তিনি আমাদের সাথে আছেন। আমরা নিশ্চয়ই তার কাছ থেকে আরও একটু বিস্তারিত জানতে পারবো। আপনি অভিযান চালাচ্ছেন সকাল থেকে, আমরা দেখছি। এ পর্যন্ত আসলে কি কি ব্যত্যয় পেলেন? সকাল থেকে আমরা যে আমাদের নিয়মিত অভিযান ভেজাল বিরোধী, সেখানে আমরা অভিযান চালিয়ে যে দেখেছি যে কিছু হোটেলে পুরাতন পচা খাবার ছিল, বাসি খাবার ছিল, তার ফ্রিজে রাখছিল, যেটা আসলে মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং প্রিন্স নামে একটা হোটেলে আমরা যেখানে গিয়েছি, সেখানে মুরগির লোম সহ, পালক সহ তারা আস্ত মুরগি তারা ফ্রিজে প্রিজার্ভ করে রাখছিল, যেটা আসলে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। সেই হোটেলকে আমরা 3 লক্ষ টাকা জরিমানা করেছি। এর আগে আরও 3টি হোটেলের অভিযান চালিয়েছেন, সেখানে কি ছিল? সেখানকার 2টি রেস্তোরাঁকে আমরা 65,000 টাকা জরিমানা করেছি। এর পাশাপাশি এই হোটেলটিতে আমাদের অভিযান চলছে। আমরা দেখছি কি অবস্থা আছে, কোনো ধরনের ব্যত্যয় ঘটলে আমরা শাস্তির আওতায় আনবো। আপনাকে ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কথা শুনছিলেন এবং এই অভিযান আসলে পুরো রোজা জুড়ে চলবে এবং এর পরেও আসলে এটি বন্ধ করে দেওয়ার কথা না। নিশ্চয়ই যারা গ্রাহক রয়েছেন তারা রেস্তোরাঁয় যাতে নিরাপদ খাবার এবং স্বাস্থ্যকর খাবার পান, সেই বিষয়টি নিশ্চিত করাই এই ভ্রাম্যমাণ আদালতের কাজ বা দায়িত্ব, সেটি জানিয়েছেন আমাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। মিরপুর 1 থেকে আমরা চলে যাবো এখন গোরানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস। সেখানে র্যাবের ভেজাল বিরোধী অভিযান চলছে। বিকাশ, আপনার কাছ থেকে জানতে চাই র্যাবের অভিযান সম্পর্কে বিস্তারিত।
এই যে বিএসটিআই যে বাজার থেকে যে পণ্যগুলো সংগ্রহ করেছিল পরীক্ষা নিরীক্ষার জন্য, এর মধ্যে থেকে যে পণ্যগুলোতে ভেজাল পেয়েছিল, যে 52টি পণ্য, সেই পণ্যের একটি কিন্তু এই বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি, এবং সেই ফ্যাক্টরিতে কিন্তু আমরা এখন আছি এবং এখানে র্যাব অভিযান পরিচালনা করছি। যে এরপরে যে হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল যে এই 52টি পণ্য যেন বাজার থেকে তুলে নেওয়া হয় এবং এর জন্য যে কোম্পানিগুলো আছে তাদের জন্য লাইসেন্স স্থগিত করা হয়, সেই বিষয়গুলো দেখভাল করার জন্য আসলে র্যাব এখানে অভিযান পরিচালনা করছেন এবং এখানে এসে কিন্তু বেশ কিছু বিষয় তারা অসঙ্গতি দেখতে পেয়েছেন। যেমন এখানে যে উৎপাদন, যে প্যাকেজিংটি এখানে করা হয়, সেই বোতলের গায়ে কিন্তু, সেই কোটের গায়ে কিন্তু লেখা আছে যে এই গোরানের ঠিকানা দেওয়া আছে, দক্ষিণ গোরানের ঠিকানা দেওয়া আছে, কিন্তু এই ঘিটি কিন্তু উৎপাদন এখানে হয় না এবং এই ঘিটি উৎপাদন হয় পাবনাতে। এখানে শুধুমাত্র প্যাকেজিংটি হয়। এছাড়া যে ব্যাচ নম্বরটি রয়েছে, সেই ব্যাচ নম্বরটি আসলে কিসের ভিত্তিতে দেওয়া হয়, সেই ব্যাচ নম্বরটি, সেই বিষয়গুলো এবং কোনো পণ্য এরপরে বাজারজাত করা হয়েছে কিনা বা যে বাজারে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আবার ফেরত আনা হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু দেখভাল করা হচ্ছে এবং এসব বিষয়ে বেশ কিছু অসঙ্গতির কারণে কিন্তু এখানে যারা যিনি স্বত্বাধিকারী আছেন অনিল ঘোষ, তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং একটি আদেশ লেখা হচ্ছে যে আসলে কি পরিমাণে তারা জরিমানা করবেন বা এই যে অসঙ্গতিগুলো পেয়েছে সেই অসঙ্গতির ভিত্তিতে কি ধরনের শাস্তির মাত্রা নিরূপণ করবেন, সেই বিষয়গুলো কিন্তু এখন দেখভাল করছেন এখানে যিনি র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন জনাব সারোয়ার আলম, তিনি এই বিষয়গুলো দেখভাল করছেন। তবে এখানে যিনি স্বত্বাধিকারী অনিল ঘোষ, তিনি কিন্তু বারবার দাবি করছেন যে বিএসটিআই যে প্রোডাক্টটি তারা পরীক্ষা নিরীক্ষা করেছে সেটি আসলে তাদের প্রোডাক্ট নয়, সেটি বাজারে যে নকল বাঘাবাড়ি গাওয়া ঘিয়ের নামে যে নকল প্রোডাক্ট রয়েছে সেই ঘি বিএসটিআই তার পরীক্ষা করেছেন এবং তারা এখন দাবি করছেন যে এখানে যে বাঘাবাড়ি ঘিটা রয়েছে সেইটি যদি আবার পরীক্ষার জন্য দেওয়া হয়। তবে র্যাব এখানে যে বিষয়গুলো অসঙ্গতি পেয়েছেন এখন পর্যন্ত, সেই বিষয়গুলোর ভিত্তিতে কিন্তু আসলে তারা এখন আদেশটি লিখছেন। তবে এখন পর্যন্ত কোনো আদেশ দেওয়া হয়নি। নিশ্চয়ই আদেশ দেওয়ার পরে আপনাকে আমি জানাতে পারবো যে আসলে কি শাস্তি দেওয়া হয়েছে এই বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি কোম্পানিকে। বিকাশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান চলছে, সেই খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। চলে যাচ্ছি পরের খবরে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। এই স্যাটেলাইটে থাকা 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 38টি দিয়ে চলবে বাণিজ্যিক কার্যক্রম। দেশের সব টিভি চ্যানেলের আনুষ্ঠানিক সম্প্রচার সহ ব্যাংকের এটিএম বুথের নেটওয়ার্ক এবং টেলিভিশনের ডিরেক্ট টু হোম সার্ভিসও দেবে এই স্যাটেলাইট। এজন্য টিভি স্টেশনগুলো থেকে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ নেওয়া হয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন পর্যন্ত। এখান থেকেই সবগুলো টিভি চ্যানেলের সংকেত পৌঁছাবে স্যাটেলাইটে। গত বছর 12ই মে পৃথিবীর কক্ষপথে পৌঁছায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। রাজধানী তিতুমির কলেজে ইংরেজি বিভাগের ফলাফল বিপর্যয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকে তিতুমির কলেজের ফলাফল বিপর্যয় শুরু হয়েছে বলে জানান বিক্ষুব্ধরা। তৃতীয় বর্ষের 290 জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র 25 জন। একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে 150 শিক্ষার্থী। তাদের বিক্ষোভের সময় গুলশান 1 নম্বর থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বেলা 11টার দিকে ফ্লাইওভারের নিচ থেকে মিছিল করে কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। 27 জন পাস করছে, তার মধ্যে অনেকে আবার সিডি যে রেজাল্ট দিয়ে ভবিষ্যতে কোনো কিছু করা যাবে না। আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা এর একটা শান্তিপূর্ণ সমাধান চাই। আমরা বান্দরবানের রাজবিলায় কচিং থোয়াই নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আওয়ামী লীগ সমর্থক কচিং থোয়াই পেশায় মুদি ব্যবসায়ী। রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন, শনিবার রাত 1:30টার দিকে রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বড় ভাই 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কচিংকে খুঁজতে রাতে বাসায় যায় সন্ত্রাসীরা। তাকে না পেয়ে তার ছোট ভাই কচিং থোয়াইকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় তারা। এরপর তাকে গুলি ও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। তবে হামলায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শেরপুরের নকলায় ঝড়ে গাছের চাপা পড়ে বিল্লাল হোসেন নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছে তার স্ত্রী ও শিশু সন্তান। স্থানীয়রা জানিয়েছেন, ভোরে নকলা উপজেলার অন্তত 4টি গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বেশ কিছু গাছসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় শিববাড়ি মহল্লার ভ্যান চালক বিল্লাল হোসেনের ঘরের উপর একটি কাঁঠাল গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে বিল্লাল হোসেন সহ তার স্ত্রী ও এক শিশু সন্তান। প্রতিবেশীরা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
স্বপ্নধারার সৌজন্যে ডিবিসি সংবাদে আরো থাকছে। ভারতের লোকসভার শেষ দফার ভোট গ্রহণ চলছে। বিজেপি বিরোধী মহাজোট সরকার গঠনের তোড়জোড়। ক্লিক সুইচ চলছে চলবে। কৃষি শুমারির জন্য আগামী 9 থেকে 20 জুন সারা দেশে তথ্য সংগ্রহ করবে পরিসংখ্যান ব্যুরো। এজন্য বিভাগীয় ও জেলা সমন্বয়কারীদের জন্য 3 দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে এই সংস্থাটি। সকালে পরিকল্পনা মন্ত্রী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জানানো হয়, শুমারির মাধ্যমে কৃষি হোল্ডিংয়ের আকার, জমির মালিকানা, ব্যবহার, আয়তন, গবাদি পশু ও হাঁস মুরগির সংখ্যা, কৃষিকাজে নিয়োজিত জনবল, যন্ত্রপাতি, মাছ ও বন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। 1,64,353টি এলাকায় 1,44,044 জন গণনাকারী এসব তথ্য সংগ্রহ করবেন। কৃষি শুমারির ফলাফল নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে প্রশিক্ষণার্থীদের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পরিচালিত জরিপের সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর জরিপের ফলাফলে অসামঞ্জস্যতা থাকে। ধীরে ধীরে এসব ঘাটতি কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশন ও নারী মুক্তি কেন্দ্রের কর্মীরা। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশে বক্তারা নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দ্রুত বিচার করে শাস্তি দিতে না পারলে ধর্ষকরা আরও বেপরোয়া হয়ে উঠবে। পরীক্ষায় নকল করতে না দেয় পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছেন কলেজ শিক্ষকরা। দুপুর 12টার দিকে নেত্রকোনা সরকারি কলেজের সামনে এই মানববন্ধনে অংশ নেন কলেজের শিক্ষকরা। এ সময় তারা শিক্ষক মাসুদুর রহমানের উপর দুষ্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা জানান। শিক্ষকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা শিক্ষাঙ্গনের পরিবেশ বিঘ্নিত করছে। অচিরেই তাদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ বা প্রতিবেদন করা যাবে, তবে এ নিয়ে কোনো মন্তব্য বা মতামত না দিতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন তিনি। বিচারাধীন আছে কিন্তু বিচার কার্যক্রম চলছে না, এমন কোন মামলার ব্যাপারে মতামত দিলে পরে সেটার কথাই বলেছেন মাননীয় সুপ্রিম কোর্ট যে এই ব্যাপারে মতামত না দিতে। কিন্তু একটা মামলার বিচার কার্য চলছে, সেই ব্যাপারে রিপোর্টিং বন্ধ করতে আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই কথা বলেছে। এবার ওয়াকার ফুটওয়ারের সৌজন্যে ঈদবাজারের খবর। দেশি কাপড়ের পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট। ঐতিহ্যবাহী এই হাট এখন ক্রেতার ভিড়ে সরগরম। ঈদের আগে এখানে কাপড় কিনতে আসছেন দেশের নানা প্রান্তের খুচরা বিক্রেতারা। আর প্রতি বছরের মতো এবারেও দোকানে দোকানে কাপড় সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা ভিড় করছেন নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। দেশের কাপড় উৎপাদনকারী প্রায় সব প্রতিষ্ঠানের একাধিক শোরুম রয়েছে এখানে। এসব কোম্পানির বেশিরভাগ কারখানাও নরসিংদী কেন্দ্রে। ফলে এখানকার উৎপাদিত কাপড়ের গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি দামেও সাশ্রয়ী। ইসলামপুরতে একটু মাল, সব ধরনের মাল পাওয়া যায় এবং দামে একটু সাশ্রয় পাওয়া যায়, সেই উপলক্ষে এখানে আসা। ঢাকার তুলনায় এখানে অনেক দাম কম, এই জন্য এখানে আসা। এখানে খুব সুবিধা, একটু ভালো কিনা যায়। রোজার আগে জমে উঠেছে এখানকার পাইকারি বেচা কেনা, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। রমজানের 1 মাস পূর্বে আরম্ভ হয়, মোটামুটি বেচা কিনা অন্য বছরের তুলনায় টুকটাক আছে। এবার আমাদের নতুন অনেক শার্ট পিস, প্যান্ট পিস, বুরকা, তারপরে এই পাঞ্জাবির কাপড়, অনেক নতুন আইটেম এবার এসেছে। আমাদের উৎপাদন যে কস্টিং খরচটা এটা খুবই কম, যার জন্য এখানে কাস্টমার আসে। নিয়মিত এ হাটে 150 থেকে 200 কোটি টাকা বেচাকেনা হলেও ঈদ উপলক্ষে তা বেড়ে 500 থেকে 700 কোটি টাকা হয় বলে জানিয়েছে ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে, ক্রেতার সংখ্যা বাড়ে, বিক্রেতার সংখ্যা বাড়ে। তো আমার আইডিয়া মতে 500-700 কোটি টাকা ঈদ মৌসুমে লেনদেন হয়। তো ঈদ উপলক্ষে আমাদেরকে নিয়ে জেলা প্রশাসন থেকে আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে।
প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশি কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় ৫,৫০০। ডিবিসি নিউজ ডেস্ক। জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন আমার ইফতার। মেশিনে আঙুলের ছাপ দিয়ে ছিন্নমূল শিশুদের মাঝে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আর এই কাজে সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং এর কাজ করছে টেলিকম অপারেটর রবি। ইফতারের বাকি আরো ঘন্টা দুয়েক, তবে আগে থেকেই মাঠে হাজির বস্তির শত শত সুবিধাবঞ্চিত শিশু। অপেক্ষার পালা শেষ। একটি পিকআপ ভ্যানে নিয়ে আসা হলো ইফতার। যে যার আগে পারছে সবাই ছুটছে লাইনে। শুরু হলো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। অভিনব পদ্ধতিতে তৈরি ভেন্ডিং মেশিনে আঙ্গুলের ছাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে হাতে আসছে ইফতার প্যাকেট। ইফতার হাতে পেয়ে পথশিশুদের চোখে মুখে পরম তৃপ্তির হাসি। সেই সাথে এই সুবিধাও দেয়া হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত বয়স্ক ব্যক্তিদেরও। একটা ডিম, একটা বিস্কুটাতে করে বুটাতে, একটা জিলাপি আছে আর একটা খেজুর আছে। আমার মা আর আমার বোনের এত বড় সিরিয়াল থেকে যায় যে ইফতারিটা পাইলাম আমি অনেক, আমার মনে করেন অনেক ধন্য। সারাদিন ক্লান্ত থাকিয়ে এই সন্ধ্যাবেলা যে ইফতারিটা পাইলাম, এই ইফতারিটা খায় অনেক ভালো লাগবে। আর পথশিশুদের কাছে ইফতার পৌঁছে দিতে অভিনব এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যার সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং এর কাজ করছে মোবাইল ফোন অপারেটর রবি। ইফতার এবং সেহরির জন্য আমরা এই কাজটি যৌথভাবে করছি, মানে বিদ্যানন্দ এবং রবি, মানে আমাদের স্পন্সর হিসেবে হচ্ছে রবি কাজ করছে। একটা বাচ্চা মানে স্বাধীনভাবে খাবার নিতে পারে, যেমন একটা আমাদের একটা ২৪ ঘন্টার ভিতর একটা বাচ্চা একবারই খাবার নিতে পারে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। রিচার্জ বান্ডেল কেনার মাধ্যমে আমার ইফতার উদ্যোগে অনুদানের সুযোগ পাবেন রবির গ্রাহকরা। এর আওতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে প্রতি ৪৩ টাকা বান্ডেলে ২ টাকা এবং প্রতি ১১৮ টাকা বান্ডেলে ৪ টাকা প্রদান করবে রবি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে কৃষকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় ধান কেটে দিলেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা। ফলে বড় মৌসুমে ধান কাটার উৎসবে এবার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কৃষকরা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। বড় মৌসুম এলেই ধান কাটা উৎসবে মাতেন কৃষকরা, কিন্তু শ্রমিকদের মজুরি নিয়ে চিন্তার শেষ থাকে না তাদের। কিভাবে আসবে মজুরির টাকা, তা দেয়া সম্ভব হবে কিনা এমন নানা ভাবনা চলতে থাকে কৃষকের মনে। তবে এবার ধান কাটা উৎসবে এসব চিন্তা করতে হয়নি সিরাজগঞ্জের পাঙ্গাশী ইউনিয়নের কৃষকদের। মজুরি নিয়ে ভাবনা নেই। অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা আর্থিক ক্ষতি পুষিয়ে দিয়ে স্বেচ্ছায় নেমেছেন ধান কাটতে। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা। কামলার মজুরি বেশি, এই জন্য অগ্রণী ব্যাংকের থেকে লোকজন আসি আমার ধান কেটে দিচ্ছে, এতে আমি খুবই আনন্দিত। কামলা পাওয়া গেলেও তাও দিন মজুরি বেশি, তাদের পরিশ্রম, টাকার খাওয়া দাওয়া দেওয়া নাকি। আর কৃষকদের ধান কাটা উৎসবে অংশ নিয়ে সহযোগিতা করতে পেরে খুশি ব্যাংক কর্মকর্তারাও। আমাদের স্মৃতিচারণ করছি, যেহেতু আমরা সকলেই কোনো না কোনো কৃষক পরিবারের থেকে এসেছি, এর জন্য আমরা এই আজকের এই অনুষ্ঠানে উৎসবে আমরা এসেছি। আবহাওয়া খারাপ, যে কোনো সময় ফসল নষ্ট হতে পারে, কাজে কৃষকের যে প্রান্তিক সময়, এই প্রান্তিক সময়টা সহযোগিতা করতে মূলত স্বেচ্ছাচারণের ভিত্তিতে আমরা এখানে আসছি। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই ধান কাটা উৎসবে অংশ নেন ব্যাংকের ৭০ জন কর্মকর্তা। ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ধানের ন্যায্য মূল্য ঠিক করার দাবিতে দিনাজপুর ও নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা। দিনাজপুরে বাম গণতান্ত্রিক জোটের ডাকে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার আহ্বান জানান, পাশাপাশি হাটবাজারে সরকারি ক্রয় কেন্দ্র খোলার দাবি জানিয়েছেন। আর নওগাঁ শহরের মুক্তির মোড়ে সরকার ঘোষিত ১০৪০ টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন করেন কৃষকরা। এখানেও বক্তারা প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি জানিয়েছেন। মানববন্ধনের পর সড়কে ধান ফেলে বিক্ষোভ করেছেন তারা। ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিতে বিশ্বকাপের আগে কদিনের ছুটিতে দেশে ফিরেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতরাত 11:30টায় ঢাকায় পৌঁছান তিনি। তার সঙ্গে এসেছেন আরেক পেসার তাসকিন আহমেদও। বিমানবন্দরে তাদের সংবর্ধনা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ইংল্যান্ড বিশ্বকাপের আগে কয়েকদিনের ছুটিতে তামিম গেছেন দুবাইয়ে, সেখানে ছুটি কাটিয়ে যোগ দেবেন বিশ্বকাপে। স্কোয়াডে না থাকায় দেশে ফিরছেন দলের 4 ক্রিকেটার ফরহাদ রেজা, রাব্বি, নাইম আসবেন সকালে। পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটিয়ে বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন মাশরাফি।
বাকিরা আজই ডাবলিন ছেড়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লন্ডনে। পুরো টিম আসেনি, আমি আসছি ছুটিতে। এখানে এটা ঠিক হবে না, প্লেয়াররা মেন প্লেয়ার যারা খেলছে মাঠে কষ্ট করছে তারা ডিজার্ভ করে এখানে থাকা। এটা টিম অ্যাচিভমেন্ট, খেলা নিয়ে ওরা না থাকলে আমার ভালো লাগছে না কথা বলতে। বিশ্বকাপ মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে লন্ডনে পৌঁছে গেছেন টাইগাররা। মাশরাফি, তামিমরা ছুটি নিলেও দলের বাকি 13 সদস্য এখন লন্ডনের লেস্টারে। আজ বিরতি, কাল থেকে 4 দিনের অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা। এরপর 23 তারিখে কার্ডিফের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। সেদিনে দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি, তামিম। কার্ডিফে 26শে মে ভারত আর 28শে মে পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোই হয়েছে এবার টাইগারদের। ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচেই জয় তুলে নিয়েছে ওরা। বিশ্বকাপের মঞ্চেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। 2রা জুন ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম টাইগার্স।